আজকে আমরা হিন্দুস্তান জিঙ্কের আর্থিক স্বাস্থ্যের একটা গভীর বিশ্লেষণ করতে চলেছি। চলুন তাহলে সরাসরি শুরু করা যাক। ৭৭% ভাবা যায়? এটা হলো হিন্দুস্তান জিঙ্কের রিটার্ন অন ইকুইটি। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? একটা কোম্পানির আয় যখন কমছে তখন সে এত বেশি রিটার্ন দেয় কিভাবে? চলুন এই দিলচস্প ব্যাপারটারই উত্তর খোঁজা যাক। যে কোনো স্বাস্থ্য পরীক্ষার আগে যেমন রোগীকে ভালো করে চিনে নিতে হয়, ঠিক সেভাবেই আমরা প্রথমে আমাদের আজকের পেশেন্ট অর্থাৎ হিন্দুস্তান জিঙ্ক আর বাজারে তার অবস্থানটা একটু বুঝে নিই। হিন্দুস্তান জিঙ্ক শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের অন্যতম প্রধান মেটাল উৎপাদক। তবে তাদের আসল পরিচিতিটা হলো অবিশ্বাস্য রকম কম খরচে প্রোডাকশন করার ক্ষমতা। আর এই একটা দক্ষতায় কিন্তু ওদেরকে বিশ্ববাজারে একটা আলাদা জায়গা করে দিয়েছে। আচ্ছা, এবার কোম্পানির সাম্প্রতিক পারফরম্যান্সটা একটু দেখে নেওয়া যাক। এটাকে অনেকটা এর বর্তমান ভাইটাল সাইন্স চেক করার মতো বলতে পারেন। আর সত্যি বলতে এখানকার ছবিটা বেশ ইন্টারেস্টিং, মানে ভালো মন্দ মেশানো। চলুন গল্পের শুরুটা করি এই কোয়ার্টারের কিছু কঠিন দিক দিয়ে। প্রথম যে ব্যাপারটা ভাবাচ্ছে সেটা হলো রেভিনিউ। গত বছরের এই সময়ের তুলনায় এই কোয়ার্টারে কোম্পানির আয় ৪.৪% কমে গিয়ে ৭,৭৭১ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। রেভিনিউ কমলেও এমন একটা কিছু ঘটেছে যা প্রায় কেউই আশা করেনি। দেখুন, অ্যানালিস্টরা ধরে নিয়েছিলেন যে ট্যাক্স দেওয়ার পর লাভ হবে প্রায় ২,১০২ কোটি টাকা। কিন্তু কোম্পানি সবাইকে চমকে দিয়ে লাভ করেছে ২,২০৪ কোটি টাকা। এর মানেটা কি দাঁড়ালো? আয় ভালোই কমেছে, কিন্তু খরচ কমানোর ব্যাপারে এদের দক্ষতা যে কি অসাধারণ, এটাই তার প্রমাণ। তো প্রশ্ন হলো, এই বাড়তি লাভটা এলো কোথা থেকে? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। ১. রেকর্ড পরিমাণ প্রোডাকশন। ২. কোম্পানির ইতিহাসে সবচেয়ে কম খরচে উৎপাদন। আর ৩. রূপোর মতো বাই প্রোডাক্ট থেকে আসা বেশ ভালো একটা আয়। আর এই সবকিছুর ফলেই কিন্তু তারা একটা বড় অঙ্কের ডিভিডেন্ডও ঘোষণা করতে পেরেছে। আচ্ছা, এবার আমরা আরেকটু গভীরে যাব। টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এই দুটো স্পেশালিস্ট টেস্টের মাধ্যমে কোম্পানিটাকে বিশ্লেষণ করে দেখা যাক। খুব সহজ করে বললে, টেকনিক্যাল অ্যানালিসিস হল স্টকের চার্ট আর ডেটা দেখে এর ভবিষ্যতের চালচলন বোঝার একটা চেষ্টা। অনেকটা স্টকের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো ব্যাপার। আর এখানেই শর্ট টার্মের ছবিটা বেশ ঘোলাটে। যেমন ধরুন, আরএসআই ইন্ডিকেটরটা বলছে বাজার এখন নিউট্রাল, আবার ম্যাকডি দিচ্ছে একেবারে মিশ্র সিগন্যাল। আর মুভিং অ্যাভারেজগুলো তো বরং একটা ডাউন ট্রেন্ডের দিকেই ইঙ্গিত করছে। সোজা কথায় টেকনিক্যাল দিক থেকে কোনো পরিষ্কার সিগন্যাল পাওয়া যাচ্ছে না। টেকনিক্যাল অ্যানালিসিসে ঠিক উল্টো হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এটা চার্ট না দেখে কোম্পানির আসল স্বাস্থ্য, মানে তার লাভ করার ক্ষমতা, তার ব্যবসার ভিত কতটা মজবুত, সেদিকে নজর দেয়। আর এখানেই আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছি। শর্ট টার্ম টেকনিক্যাল ছবিটা যতই ধোঁয়াশা হোক না কেন, কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু অসম্ভব রকমের শক্তিশালী। ৭৭% রিটার্ন অন ইকুইটি, ৩১% নেট প্রফিট মার্জিন, এই সংখ্যাগুলোই বলে দেয় যে এটা কতটা দক্ষ আর লাভজনক একটা ব্যবসা। বেশ, আমরা অতীত আর বর্তমান তো দেখলাম, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। সামনে কোম্পানির জন্য কি সুযোগ আর কি ঝুঁকি অপেক্ষা করছে। ভবিষ্যতের পথটা আসলে দুদিকেই খোলা। একদিকে আছে বিশাল সুযোগ, যেমন কোম্পানির বিরাট এক্সপ্যানশন প্ল্যান আর স্টিল সেক্টর থেকে আসা অমছম চাহিদা। কিন্তু অন্যদিকে ঝুঁকিও কম নয়, যেমন বিশ্ববাজারে মেটালের দামের ওঠানামা আর হঠাৎ করে কোনো অর্থনৈতিক মন্দা আসার আশঙ্কা। তাহলে এই সব তথ্য, মানে কোম্পানির ভাইটালস, ল্যাব টেস্ট আর ভবিষ্যতের পূর্বাভাস, সব কিছু মিলিয়ে আমরা ঠিক কী সিদ্ধান্তে আসতে পারি? দেখুন, আসল ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গির। যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান তাদের জন্য এখনকাল এই মিশ্র টেকনিক্যাল সিগন্যালের কারণে একটু সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য কোম্পানির এই শক্তিশালী ফান্ডামেন্টাল আর ভবিষ্যতের পরিকল্পনা বাজারের যে কোনো ছোটখাটো পতনকে একটা দারুণ সুযোগে পরিণত করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যাচ্ছে, কোম্পানির নিজস্ব শক্তি আর ভবিষ্যতের বড় বড় পরিকল্পনা কি বিশ্ব অর্থনীতির বাইরের চ্যালেঞ্জগুলোকে সামলে নেওয়ার জন্য যথেষ্ট হবে? এর উত্তর তো সময়ই দেবে।